সংসদে ঘাটতি বাজেট নিয়ে আলোচনা, বাস্তবতার কথা বললেন মন্ত্রী। জামায়াতের সমালোচনা, 500 এবং 1000 টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের। ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা থেকে সরতে চায় সরকার। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা নির্ধারণের চিন্তা ভাবনা চলছে। বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে সরকার, জানিয়েছেন অর্থ প্রতিষ্ঠা। স্বল্প সুদের ঋণের জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল। আমন্ত্রণ বিজনেস ডটে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেছেন যে সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা কেবল বিলাসিতা। বিপরীত মন্তব্য অবশ্য সরকার দলীয় এমপিদের। তারা বলছেন যে অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন যে কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল, স্বাস্থ্যখাত নিয়ে তাদের কোনো ভাবনাই নেই। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে 1000 ও 500 টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা গোছের 9 কোটি টাকা ফেলে চলে গেছে এবং ঘর ঘর টাকা আছে ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটে আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায় তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্যখাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। বাংলাদেশ স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় সংসদে চলছে এই মুহূর্তে বাজেট অধিবেশন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই অধিবেশনে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি জনাব জয়নাল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা অপচয় করতে চাই না। সংসদকে প্রাণবন্ত করার জন্য বিরোধী দলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আমাদের মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত তার বাজেট বক্তব্যের উপর বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখতে গিয়ে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলীয় নেতা একটা বক্তব্যকে উল্লেখ করেছেন। আপনি যদি অনুমতি দেন, উনি তারপর পরে মাইক নিয়ে একটু প্রতিবাদ করেছেন, সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন। আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলেন। না, আপনি একটু ওনার, ঠিক আছে, দরকার নাই। আমি এখানে বলতে চাই যে সবচেয়ে প্রথমে বাংলাদেশে যে 5 আগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, প্রথমে বিএনপি এবং তারেক রহমান বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই লোকের মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সহিত ওনাকে বলতে চাই, আপনিই বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। আমাদের এই কথাটুকু যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক, এই কথাটা উনিই বলেছেন, তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বাজেট অধিবেশনে সরাসরি যুক্ত ছিলাম। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ব্যাংক হিসাব খুলতে লাগবে কর শনাক্তকরণ নম্বর বা TIN। বাজেটে দেয়া এমন প্রস্তাবনা থেকে সরে আসতে চায় সরকার। ব্যক্তি করমুক্ত আয়সীমায় আরও একটু ছাড় দিয়ে হতে পারে 4 লাখ টাকা। এছাড়া প্যাকেজ ভ্যাট নেওয়া থেকেও পিছু হচ্ছে সরকার। নিয়মিত কর দিয়ে জমি, ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগও বাতিল করা হচ্ছে। সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে এমন জায়গায় আনা হবে পরিবর্তন। অর্থ বিল পাশ করার আগে শেষ সময় পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নির্ভরই দেশের বেশিরভাগ মানুষ। অর্থ জমা, উত্তোলন, সঞ্চয়, ঋণ থেকে শুরু করে বেশিরভাগ লেনদেনে বাড়ছে ব্যাংক নির্ভরতা। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন হয় নানা তথ্যপত্র, কিন্তু সেই তালিকায় ছিল না কর শনাক্তকরণ নম্বর বা TIN। প্রস্তাবিত বাজেটে হিসাব খোলার ক্ষেত্রে TIN বাধ্যতামূলক করেছিলেন অর্থমন্ত্রী। তবে ছাড় পেয়েছিলেন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি, সরকারের ভাতা সুবিধাভোগী জনগোষ্ঠী। সমালোচনার মুখে TIN বাধ্যবাধকতার শর্ত তুলে নেবার চিন্তা করছে NBR। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি সেবার ক্ষেত্রে বিল পরিশোধের সময় মোট বিলের 4% হারে উৎস কর আরোপ করা হয়। সেই সিদ্ধান্তেও কিছুটা নমনীয় হতে চায় NBR। অ্যাকাউন্টের যদি ব্যালেন্সটা একটা নির্দিষ্ট লেভেলের বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো তার কাছ থেকে টিনটা নেওয়া যেতে পারে। একদম গণহারে যদি দেওয়া হয়, তখন যে কোনো অ্যাকাউন্ট, কেউ হয়তো 50,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলতে চায়, তখন তার কাছে হয়তো সে একটু নিরুৎসাহিত হবে। কোনোভাবে একটা নেগেটিভ না হয়, যে মানুষ যাতে ব্যাংকমুখী না হয়ে সেই ইনফর্মাল ওয়েতে যেতে পারে। কিছু খাতে উৎস করের হার পুনর্বিবেচনার কথা চিন্তা করছে সরকার। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য কর সুবিধা বৃদ্ধি, নির্দিষ্ট কিছু আমদানি পণ্যের সম্প্রয়োগ শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্কে সমন্বয় হতে পারে। প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজু বাদাম আমদানির উপর কাস্টম শুল্ক ও ভ্যাট আরোপের ফলে কাঁচামাল আমদানিতে মোট করের হার বেড়ে দাঁড়ায় 40%। এই পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়ে চিন্তা করছে NBR। দুটো জিনিস পাশাপাশি লাগবে, একটা হচ্ছে কর দেওয়ার সংস্কৃতি, আরেকটা হচ্ছে কর ট্যাক্স পেয়ার্স মানিটা যাতে ট্রান্সপারেন্ট হইতে এফিশিয়েন্টলি ইউজ করে, সার্ভিস ডেলিভারিটা যাতে জনগণের জন্য হয়। এই দুটো যদি পাশাপাশি করা যায়, আমার মনে হয় জনগণও কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা উৎসাহ পাবে। বিশাল বাজেট বাস্তবায়নে শুল্ক কাঠামোতে স্বস্তি এনে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। ছাড়গুলো কমাতে হবে, কারণ আমার তো রাজস্ব দরকার। এই যে আমাদের সরকারি বিশেষ করে কর কর্মকর্তারা, ইনকাম ট্যাক্স হোক, VAT হোক, কাস্টমস হোক, এইটা একটা মানুষের যে তাদেরকে
দোষারোপ করে, তারা মানুষকে, সাধারণ মানুষকে তারা হ্যারাস করে, এইটা কিন্তু কিছুটা সত্যতা আছে। সেই জন্য বলছিলাম যে অটোমেশন। প্রধানমন্ত্রীর সম্মতিতে অর্থ বিল চূড়ান্ত করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কণ্ঠভোটে প্রস্তাব পাশ করবে জাতীয় সংসদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সংকুচিত অর্থনীতি সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগ থেকেই আনুষ্ঠানিক এবং উৎপাদনমুখী খাতে হবে। সকালে ঢাকার বিশ্ববিদ্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানিয়েছেন যে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্বল্প সুদে অর্থের যোগান দিতে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। নীতির ধারাবাহিকতা রক্ষায় বাজেটে 5 বছরের জন্য রাজস্ব নীতি ঘোষণা করা হয়েছে। অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেছেন যে সংকট সমাধানেও সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়িয়ে 20% উন্নীত করা এবং সৌর বিদ্যুৎ উৎপাদনে কর ছাড় দেওয়া হয়েছে। শিক্ষা খাতেও বরাদ্দ বাড়িয়েছে সরকার। দারিদ্র্য বিমোচনের সার্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেছেন, নিশ্চিত করা হবে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য অগ্রগতির বাংলাদেশ, অগ্রগামিতার বাংলাদেশে এর প্রেক্ষাপটকে মেনে সামনে রেখে বাস্তবসম্মত যাতে ফলাফল সকল মানুষের কাছে পৌঁছে যায়, সকলের দুয়ারে পৌঁছে যায়, তার কায়দায় বাজেটটি প্রণীত হয়েছে। তার দর্শন আছে, ভিশন আছে এবং কৌশল আছে। এসএমই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং চাহিদা ভিত্তিক ঋণ সহায়তা দেবে সরকার। প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন যে গেল 17 বছরে তুলনামূলক কম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জানিয়েছেন শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধান করা হবে। বেসিক শিল্প নগরীর বাইরেও নতুন শিল্প অঞ্চল তৈরি করবে সরকার। এসএমই খাতের উন্নয়নে সহায়ক নীতি, সহজ অর্থায়ন, দক্ষতা এবং উদ্ভাবনে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন আলোচকরা। বলেছেন, নতুন বাজেট এসএমই বান্ধব হয়েছে। আমার কাজের প্রসার আমি শুধু চট্টগ্রাম পর্যন্ত জন্মলগ্ন থেকেই কাজ করে আসা হচ্ছে। আজকে থেকে 15-20 বছর আগে আয় বৈষম্য যে জায়গায় ছিল তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সব থেকে মৌলিক কারণ হচ্ছে গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক সঞ্চয়পত্র বিক্রয়ে নানা অসহযোগিতার অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন শাখায় আকস্মিক পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। এর আগে বুধবার সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে বলা হয়েছে যে তাফসিলি ব্যাংক সহ সঞ্চয়পত্রের বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সেবার মান নিশ্চিত করতে শাখাসমূহে তদারকি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকলেও গ্রাহক হয়রানির অভিযোগ পুরনো। সেজন্যই বেশিরভাগ ক্রেতা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে গিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন। অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র সহ অনেকগুলো জনসেবার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং সিসিটি সহ যে কোনো স্থাপনা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সংগঠনটির নেতারা বলেছেন যে চলতি মাসেই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে জারি করা 2টি আলাদা চিঠিতে পরস্পর বিরোধী নির্দেশনা দেওয়া হয়েছে। একটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন অথবা বাতিল করার নির্দেশনা থাকলেও অন্য চিঠিতে সেই আলোচনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এতে সরকারের অবস্থান অস্পষ্ট বলেও দাবি করেছেন তারা। বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলেও এই বিষয়টি শুধু অর্থনৈতিক
নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। এই অবস্থায় এনসিটি এবং সিসিটির মতো কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এই সময় 5 দফা দাবি তুলে ধরেছে বন্দররক্ষা কমিটি। একই সঙ্গে আগামী 1 জুলাই সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে সংগঠনটি। জনগণের পক্ষ থেকে বন্দর নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে। একবার এসএসএ পোর্টের খেলা আপনারা দেখেছেন, এবং ইদানিংকালে চট্টগ্রামে মনোরেলের খেলাটা আপনারা দেখেছেন। তো এখন দেশি বিদেশি অনেক চক্র এখানে যুক্ত আছে, এবং সরকার বদলায় কিন্তু এই চক্র বদলায় না, এবং সেই চক্র সবসময় যখন যে সরকার আছে সেই সরকারের মতো একটা ভিত্তি করার চেষ্টা করে এবং এক সময় তার ভিত্তিটা করে নেয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে বদলে যাচ্ছে পাবনার রূপপুর। এক সময়কার থুতু বালুচর এখন ব্যস্ত শহর। সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। সৃষ্টি হয়েছে নতুন করে নতুন কর্মসংস্থান। এক কথায় বদলে যেতে শুরু করেছে চিত্র। রূপপুরে যেখানে এক সময় ছিল ধুধু বালুচর, মাঠের মধ্যে ছিল ছোট্ট এক প্রাচীর স্থাপনা, সেখানে এখন হাজারো মানুষের পদচারণা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর যা এখন ব্যস্ততম নগরী। আগে এত ভালো ছিল না, আগে তো গ্রাম মতন ছিল। এখানে ধরেন এই সমস্ত হওয়াতে বেশ এখন উন্নত হয়েছে। বিদেশিদের আনাগোনার কারণে এখানে ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন হয়েছে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে, বড় বড় পোশাক ব্র্যান্ড সবগুলো এখানে আসছে। এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। রূপপুরের মতো পরিবর্তন শাহপুরেও। আগে যেখানে ছিল ঘন জঙ্গল, বন্যপ্রাণীর বসবাস, সেখানে এখন গড়ে উঠেছে আধুনিক মার্কেট, অসংখ্য রেস্তোরাঁ, ফ্যাশন হাউস সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, যাদের নামও আবার রুশ ভাষায়। প্রায় 5000 রাশিয়ানের কল্যাণে আধুনিক গ্রিন সিটি এখন যেন রুশপল্লী। এই রাস্তা বরাবরই এই রাশিয়ার এই সৌজন্যে অনেক দোকান গড়ে উঠেছে। এখানে অনেক উন্নত মার্কেটও তৈরি হয়েছে। আগে জায়গার লিবার লোক ছিল না, এখন সোনার দামের দাম, কেউ কিনতেই পারছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর থেকেই বদলে যেতে থাকে এই জনপদ। গড়ে ওঠে রিসোর্ট, শতাধিক রেস্তোরাঁ ও শপিং মল। সেখানে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। একটা রাশিয়ান সিটির মতো হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অনেকের কর্মসংস্থানের বৃদ্ধি পেয়েছে। এখানে অনেকে ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান তারা এখানে ওপেন করছে। রূপপুর প্রকল্পের প্রভাবে আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে স্থানীয় জনপদের। জমির দাম বেড়েছে কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম কার্যদিবসে আজকে সারাদিন ধরেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে ঢাকার শেয়ারবাজারে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষে ডিএসসি ব্রড ইন্ডেক্স প্রধান সূচক সেটি কিন্তু আজকে 66 পয়েন্টের কাছাকাছি 67 পয়েন্টের মতো বেড়েছে এবং 5719 পয়েন্টে এই প্রধান সূচকটি অবস্থান করছে। ডিএসসিএস সূচক সেটিও 1156 পয়েন্টে রয়েছে, 13 পয়েন্টের মতো বেড়ে ডিএস 30 সূচক যেটি সেটি 31 পয়েন্টের মতো বেড়েছে 2162 পয়েন্টে অবস্থান করে। আজকে টোটাল ট্রেড করেছে। আজকে কিন্তু লেনদেনের গতি বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 1371 কোটি টাকার মতো টোটাল ট্রেড করেছে ঢাকার শেয়ারবাজার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে সকাল থেকে কিন্তু যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে আমরা বাড়তি দেখতে পাচ্ছি। 213টি কোম্পানির শেয়ারের দাম টোটাল ঢাকার শেয়ারবাজারে বেড়েছে। আজকে 133টি দামের পতন হয়েছে এবং 48টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে বেক্সিমকো এটি সকাল থেকেই আমরা প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং বেশ ভালো লেনদেনের গতি। আজকে টোটাল 105 কোটি 56 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে বেক্সিমকো, এবং এই কোম্পানি কিন্তু সকাল থেকে ট্রেড হয়েছে 25 থেকে 31 টাকার মধ্যে। 31 টাকা 20 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। এনসিসি ব্যাংক দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 48 কোটি 87 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। এরপরে আইটি কনসালটেন্ট এটি তৃতীয় অবস্থানে রয়েছে 40 কোটি 64 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। চট্টগ্রাম শেয়ারবাজার সেখানেও কিন্তু আমরা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 205 পয়েন্টের মতো আজকে টোটাল বেড়েছে এবং 15,354 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 35 কোটি 46 লাখ টাকার মতো শেয়ার, এবং সারাদিন ধরেই কিন্তু সিএসসিতে 231টি প্রতিষ্ঠানের মধ্যে ট্রেড হয়েছে। এর মধ্যে 138টি দামই বেড়েছে, 61টি কোম্পানি কমে গেছে এবং 32টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।